আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা জানিডারা। আজ বিকেল ৩টায় টেলিভিশনে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বাজেটের সম্ভাব্য আকার ৭,৯০,০০০ কোটি টাকা। রাজস্ব আয় ধরা হয়েছে ৫.৫ লাখ কোটি। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে ৫.৫%, আর মূল্যস্ফীতি ৬.৫%। কিছুটা সংকোচনমূলক হলেও বাজেট গরিব মানুষের জন্য স্বস্তি বয়ে আনবে বলে জানান অর্থ উপদেষ্টা। এবারের বাজেটের দর্শন হলো সমতাভিত্তিক কল্যাণ রাষ্ট্র। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান। গণঅভ্যুত্থানের পর দেশের এক গুরুত্বপূর্ণ সময়ে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আর এই বাজেটের মাধ্যমে রাজনীতি, অর্থনীতি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ নানা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে তাকে। যতটুকু সম্ভব বাস্তবায়ন করা যায়, আমাদের যে রিসোর্স যেটা আছে সীমিত সম্পদ দিয়ে, সময়ের ইসে দিয়ে আমরা সেটা করব। বরাদ্দের দিক থেকে পতিত আওয়ামী লীগ সরকারের বাজেটে থাকত রেকর্ডের ফুলঝুরি। রাজনৈতিক উদ্দেশ্যে নেওয়া হতো নানা অপ্রয়োজনীয় প্রকল্প। এসব প্রকল্পের উদ্দেশ্য ছিল দুর্নীতি, জানান পরিকল্পনা উপদেষ্টা। এত প্রকল্প পেয়েছি এবং সেগুলোর অনেকই হলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এবং সেই সব প্রকল্পগুলোর মধ্যে অনেক অসঙ্গতি আছে, অনেক বাড়তি ব্যয় আছে, নকশার ভুল আছে। এবারের বাজেটে মানুষের কল্যাণকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চান অর্থ উপদেষ্টা। বাজেটের সম্ভাব্য আকার ৭,৯০,০০০ কোটি টাকা। এনবিআর ও এনবিআর বহির্ভূত আয় ধরা হয় ৫,৬৪,০০০ কোটি টাকা। বার্ষিক উন্নয়ন প্রকল্প বা এডিপি বরাদ্দ ২,৩০,০০০ কোটি টাকা। ঘাটতি ধরা হয়েছে ২,২৬,০০০ কোটি টাকা। ঘাটতি মেটাতে দেশি বিদেশি ঋণ নিতে হবে সরকারকে। আমাদের ফোকাস হলো প্রথমত যে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন। এখন পর্যন্ত যেটা গ্রোথ হয়েছে ৭% বলে, সাধারণ মানুষ কিন্তু এটা অনেক ফলটা পায় না। পরিবহন ও যোগাযোগ খাতে বরাদ্দ ধরা হয়েছে ৫৮,৯০০ কোটি। বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৩২,৩০০ কোটি। শিক্ষায় ২৮,৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি একটি উৎপাদনমুখী তথা কর্মসংস্থানমুখী বাংলাদেশ গড়তে বাজেটে নীতি সহায়তা থাকছে বলছেন অর্থ উপদেষ্টা। পাশাপাশি উন্নয়নশীল বাংলাদেশের সোপান পেরিয়ে একটি সমৃদ্ধশালী উন্নত বাংলাদেশ গড়ারও নীতি সহায়তা থাকছে আসছে বাজেটে। তৌহিদুর রহমান, আরটিভি, ঢাকা। এবারের বাজেটে রাজস্ব আহরণ ও ঘাটতি পূরণ বড় চ্যালেঞ্জ হবে বলে জানিয়েছেন অর্থনীতিবিদরা। এই চ্যালেঞ্জ মোকাবেলায় অপচয় রোধ, কর ফাঁকি বন্ধ ও প্রত্যক্ষ কর আহরণের ওপর জোর দেওয়ার তাগিদ দেন তারা। বিস্তারিত কায়েস রাহাতের রিপোর্টে। দেশের ইতিহাসে এই প্রথম আগের অর্থবছরের চেয়ে বাজেটের আকার ছোট হচ্ছে। ২০২৪-২৫ অর্থবছরের চেয়ে ৭,০০০ কোটি টাকা ছোট করে বাজেটের আকার ঠিক করা হয়েছে ৭,৯০,০০০ কোটি টাকা। বাজেটের আকার ছোট রাখাটা ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। তাদের মতে বাজেটের আকার ও রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা কিছুটা কমলেও তা পূরণে রাজস্ব বোর্ডকে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। এজন্য কর ফাঁকি বন্ধ ও কর হার সরলীকরণের পরামর্শ দেন অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন। সেখানে তারা ওই যারা দেয় তাদের উপরেই চাপ বাড়াতো, যারা দেয় না তারা পার পেয়ে যেত। কাজে এখানে তো আলটিমেটলি সমাধানটা হচ্ছে যে ওই ফাঁকির জায়গাটা বন্ধ করা, মানে কার উপরে কোন রেট প্রয়োগ করব, এবং সেটা করতে গেলে একটা নেগোসিয়েশনের সুযোগ তৈরি হয়। তো ওই মাল্টিপল রেট থেকে যদি আমরা সরে আসতে পারি এবং রেটগুলো যদি যৌক্তিকরণ করা হয় এবং সরল করা হয়, যে সিম্পলিফাইড একটা স্ট্রাকচারে যেখানে এই ধরনের ফাঁকফুকর থাকবে না, তাইলে হয়তো ফাঁকির সুযোগগুলো বন্ধ হবে। প্রত্যক্ষ কর সংগ্রহ বাড়ানো ও অপচয় রোধের পরামর্শ দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ডক্টর আব্দুল মজিদ। রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা পূরণে দাতা ও গ্রহীতাদের সদিচ্ছা প্রয়োজন বলে জানান তিনি। অপব্যয়, অপচয় পরিহার করলেই যে বাজেট বরাদ্দ দেওয়া হচ্ছে বা হবে সেটা আমি মনে করি বাস্তবায়নযোগ্য হবে। আয়করের উপরে কোনো প্রকার ছাড় দেওয়ার বা কম করে বাজেট করবার কোনো অবকাশ নেই। এবারের বাজেটে আয় অনুযায়ী ব্যয়ের সিদ্ধান্ত দেশের জন্য ইতিবাচক হবে বলেই মনে করেন অর্থনীতিবিদরা। কায়েস রাহাত, আরটিভি, ঢাকা।
ইতিহাসে প্রথমবারের মতো বাজেটের আকার চলতি অর্থ বছরের তুলনায় কমছে। 2025-26 অর্থ বছরের বাজেটের সম্ভাব্য আকার 7,90,000 কোটি টাকা। চলতি অর্থ বছরের তুলনায় এটি 7,000 কোটি টাকা কম। স্বাধীনতার পর এখন পর্যন্ত 53 বার বাজেট ঘোষণা করা হয়েছে। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত। ভিন্ন আঙ্গিকে ভিন্ন পরিবেশে 2025-26 অর্থ বছরের জাতীয় বাজেট। নতুন অর্থ বছরের বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মুক্তিযুদ্ধ পরবর্তী প্রথম বাজেট দেয়া হয় 1972-73 অর্থ বছরে। আকার ছিল মাত্র 786 কোটি টাকা। স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ পরপর 3টি বাজেট পেশ করেন। শেষ অর্থ বছরে হাজারের ঘর ছাড়ায় বাজেটের আকার। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1976-77 থেকে 1978-79 অর্থ বছরের 3টি বাজেট পেশ করেন। তার সময় বাজেটের আকার ছাড়িয়ে যায় 2000 কোটির ঘর। প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমান প্রথম বাজেট পেশ করেন 1980-81 অর্থ বছরে। 2006-07 সালে যখন তিনি তার শেষ বাজেট ঘোষণা করেন তখন এর আকার দাঁড়ায় 69,740 কোটি টাকা। মোট 11টি বাজেট পেশ করেন তিনি, যা ক্রমতালিকায় দ্বিতীয়। 1982-83 অর্থ বছরে প্রথম বাজেট পেশ করেন আবুল মাল আব্দুল মুহিত। 2018-19 অর্থ বছরে 4,63,573 কোটি টাকার বাজেট পেশ করে তিনি সর্বোচ্চ সংখ্যক বাজেট পেশের ইতিহাস গড়েন। 111-এর পর আওয়ামী লীগ সরকারের প্রথম বাজেটও পেশ করেন তিনি, যেখানে লাখ কোটি টাকা ছাড়ায় অর্থের পরিমাণ। বাজেটের আকার 5 লাখ কোটি টাকা ছাড়ায় 2018-19 অর্থ বছরে আহম মোস্তফা কামালের হাত ধরে। বিদায়ী অর্থ বছরে 7,97,000 কোটি টাকার বাজেট ঘোষণা করেন সাবেক অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। জুলাইয়ে নতুন অর্থ বছর শুরুর পর ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। এবার অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ ঘোষণা করবেন 7,89,998 কোটি টাকার বাজেট। স্বাধীনতার পর এই প্রথম বাজেটের আকার আগের অর্থ বছরের তুলনায় কমছে। সংসদ না থাকায় 17 বছর পর 2007-08 সালের মতোই এবারের বাজেট ঘোষণা টেলিভিশনের ভাষণের মাধ্যমে। খান আলামিন, RTV। এবার অন্যান্য প্রসঙ্গ। কক্সবাজারে মেজর সিনহা হত্যা মামলার রায় আজ। গেল 29 মে হাইকোর্টে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায় ঘোষণার দিন ধার্য করা হয়। বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও বিচারপতি সগির হোসেনের বেঞ্চ রায় ঘোষণা করবেন। 2020 সালের 31 জুলাই রাতে কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের একটি চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। শুনানি শেষে 2022 সালের 31 জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত এক রায়ে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড দেয়। পাশাপাশি অপর 6 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয় আদালত। পরে বিচারিক আদালতের রায়ের নথি হাইকোর্টে পাঠানো হয়, যা ডেথ রেফারেন্স হিসেবে নথিভুক্ত হয়। পরে বিচারিক আদালতে সাজাপ্রাপ্ত আসামিরা আপিল করেন। ঈদের সময় ঘনিয়ে আসায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গণপরিবহন ও পশুবাহী গাড়ির চাপ বেড়েছে। ছোট ছোট অনেক কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। এতে অনেক শ্রমিকরাই প্রিয়জনের সঙ্গে ঈদ করতে পরিবার নিয়ে বাড়ি যাচ্ছেন। এদিকে ছিনতাইকারী, ডাকাতি, মলম পার্টি সদস্যদের হাতে যাত্রীদের রক্ষায় চন্দ্র এলাকা জুড়ে বসানো হয়েছে সিসি ক্যামেরা। সকাল থেকে যানজট নিরসনে মহাসড়কে দায়িত্ব পালন করছেন সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। এদিকে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ। হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুর রউফ জানান, ধকল এড়াতে রাজধানীতে কর্মরত উত্তর ও দক্ষিণাঞ্চলের কর্মজীবীদের পরিবারের সদস্যরা বাড়ি ফিরতে শুরু করেছে। পাশাপাশি কোরবানির পশুবাহী যানবাহন নিয়ে রাজধানীতে যাচ্ছেন খামারি ও ব্যবসায়ীরা। ঈদযাত্রা নিরাপদ করতে ও শৃঙ্খলা রক্ষায় মহাসড়কের বিভিন্ন পয়েন্টে কাজ করছে পুলিশ সদস্যরা। দর্শক, বিষয়ে বিস্তারিত জানাতে আশুলিয়ার বাইপাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ফারুক, এই মুহূর্তে মহাসড়কে গণপরিবহন ও পশুবাহী গাড়ির চাপ কেমন দেখতে পাচ্ছেন, জানাবেন।
ধন্যবাদ মাহবুবা। আমি এই মুহূর্তে রয়েছি নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপেল মোড়ে রয়েছে আমি। আর এই মহাসড়কে কিন্তু গত কয়েকদিনের বৃষ্টির কারণে কিন্তু খানাখন্দের সৃষ্টি হয়েছে, যে কারণে যানবাহনগুলো কিন্তু ধীর গতিতে চলাচল করছে, যে কারণে মহাসড়কে কিন্তু যানবাহনের চাপ বাড়ছে, অর্থাৎ যানজট সৃষ্টি হচ্ছে। মাঝে মধ্যে কিন্তু যানজটের সৃষ্টি হচ্ছে এই মহাসড়কে। তো গণপরিবহন যেটা বলতে বোঝায় যাত্রা শুরু হওয়ার শুরুতেই কিন্তু এই মহাসড়কে যানবাহনের চাপ একটু বৃদ্ধি পেয়েছে, যে কারণে মহাসড়কে মাঝে মধ্যে যানজটের সৃষ্টি হচ্ছে এবং গাড়িগুলো খুব আস্তে ধীরে ধীরে চলাচল করতে হচ্ছে মহাসড়ক খানাখন্দের সৃষ্টি হওয়ার কারণে। এবং মহাসড়কের মাঝপথেই কিন্তু বিভিন্ন সময় গাড়ি বিকল হয়ে যাচ্ছে, যে কারণে মহাসড়কে স্বাভাবিক যানবাহন চলাচল করতে পারছে না। তো প্রচুর পরিবহনের যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু নির্দিষ্ট সময়ে ঢাকার বিভিন্ন প্রচুর হাটে কিন্তু পৌঁছতে পারছে না বলে আমরা দেখেছি। তো ঢাকাগামী নবীনগর চন্দ্রা মহাসড়কের ঢাকাগামী লেনে কিন্তু একটু বেশি যানবাহনের চাপ রয়েছে। এই রোডে কিন্তু যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু যানজটের সৃষ্টি হচ্ছে। নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাল থেকে শ্রীপুর পর্যন্ত কিন্তু সবসময় যানজট লেগেই থাকছে, যে কারণে যাত্রী ভোগান্তি চরম আকার ধারণ করেছে। এবং মহাসড়কের চলাচলটা তো এছাড়া সকালে এবং বিকেলে যে গার্মেন্টস কর্মীরা অফিসে যাতায়াত করছে তাদেরকে নানা ভোগান্তির শিকার হতে হচ্ছে এই মহাসড়কের যানজটের ফলে। তো নবীনগর চন্দ্রা মহাসড়ক থেকে আমার কাছে ঈদযাত্রার খবর নিয়েছিল সর্বশেষ মাহবুবা। ধন্যবাদ আপনাকে। ঈদ ঘনিয়ে আসে, বিভিন্ন জেলায় জমে উঠেছে পশুর হাট। তবে নেত্রকোনার কোরবানির হাটে বিরূপ আবহাওয়ার প্রভাব পড়েছে। গেল 4 দিন ধরে চলা বৃষ্টির কারণে হাটগুলোতে গরু নিয়ে বিক্রেতারা আসলেও ক্রেতা নেই। এতে বিপাকে পড়েছেন বিক্রেতা ও হাটের ইজারাদাররা। বিক্রেতারা বলছেন 2-1 ক্রেতা আসলেও দরদাম করে না কিনেই চলে যাচ্ছেন। নেত্রকোনায় চলতি বছর চাহিদার চেয়ে 28,000 বেশি পশু প্রস্তুত করা হয়েছে। নাটোরের বৃহত্তম তেবাড়িয়া হাট জমে উঠে ক্রেতা বিক্রেতার সমাগমে। হাটের বিক্রেতারা জানান, গেল বছরের তুলনায় এবারের হাটে গরুর দাম অনেকটাই কম। হাটে নিরাপত্তায় জেলা প্রশাসনের উদ্যোগে পুলিশ ও সেনাবাহিনী ক্যাম্প স্থাপন করেছে। এদিকে ঈদকে ঘিরে মৌলভীবাজার জেলায় প্রস্তুত করা হয়েছে 80,637টি পশু। এসব পশুকে প্রাকৃতিক উপায়ে লালন পালন করেছেন খামারিরা। অবৈধভাবে সীমান্ত দিয়ে গরু চলাচল বন্ধ রাখার দাবি জানিয়েছেন খামার মালিকরা। দামের পরিমাণ একেবারেই কম, ক্রেতা নাই বললেই চলে। আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশ ভালো, গরুর আমদানিও ভালো আছে। সামনে দিতে খামারে চালানি সম্ভব না, অবস্থা একেবারে খারাপ হয়ে যার দিন দিন। আজ ইন্ডিয়ান গরু আইয়ারি আমরা যত খামার আছে সব খামার দে সব ব্যাপারে মনে হইলে লসে গিয়ারি জিও করা লাগে। দর্শকের বিষয়ে আরো জানাতে চট্টগ্রামের একটি হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, হাটে ভিড় কেমন দেখতে পাচ্ছেন আর পশুর সরবরাহ আসলে কেমন জানাবেন? যে মাহবুব আসলে যেমনটি বলেছেন, আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে চট্টগ্রামের সর্ববৃহৎ বাজার গরুর বাজারে। এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে গরু আছে এবং গরুর কোনো সংকট নাই বললেই চলে। আসলে জেলার বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই বাজারটি থেকে আসলে গরু আসে এবং এই বাজারে আসলে যেহেতু যোগাযোগের একটা সুবিধা আছে সেই জন্য কিন্তু অনেকে কিন্তু এই বাজার থেকে গরু ক্রয় করেন এবং একই সাথে এখানে কিন্তু আসলে পর্যাপ্ত পরিমাণে গরু আছে, গরুর কোনো সংকট নাই। তবে এখানকার যারা বিক্রেতা আছে তারা জানালো আসলে এবছর ভারত থেকে যেহেতু আসলে গরু আসা অনেকটাই বন্ধ, সেই জন্য কিন্তু আসলে এখানে কিন্তু ভালো দাম পাবে তারা সেটাই প্রত্যাশা করছে। আমরা একজন গরুর ব্যবসায়ীর সাথে কথা বলবো যিনি আসলে কুমিল্লা থেকে গরু নিয়ে এসেছেন। আমরা জানবো ওনার কাছ থেকে আসলে কয়টি গরু বিক্রি করছে এবং কি অবস্থা আমরা একটু ওনার কাছে জানতে চাইবো। আসলে কয়টি গরু নিয়ে এসেছেন এবং এখনো পর্যন্ত বিক্রি করতেছেন কিনা, দাম কেমন? আমি 28টা গরু নিয়ে আসছি কুমিল্লা থেকে, এখনো একটাও বিক্রি করতে পারি না। বৃষ্টির জন্য কোনো কাস্টমার আসতেছে না। বৃষ্টি শেষ হলে আশা করি কাস্টমার আসবে। দাম কেমন চাচ্ছেন? আসলে দাম তুলনামূলক তেমন বেশি না, পর্যাপ্ত পরিমাণ যেভাবে গরু আছে চলমান অবস্থা আছে, খুব ভালো আছে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন আসলে ওনার বক্তব্য, উনি 28টা গরু নিয়ে এসেছে কিন্তু এখনো পর্যন্ত একটি বিক্রি করতে পারেনি। একটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে আসলে গত 4 দিন ধরে আসলে মুষলধারে বৃষ্টি হচ্ছে, যার কারণে কিন্তু আসলে ব্যবসায়ীরা গরু নিয়ে আসলেও কিন্তু আসলে ক্রেতা নাই। অনেক ক্রেতা কিন্তু আসে যারা দেখার জন্য, এখনো পর্যন্ত কিনে নাই। তবে অনেকেই বললো আসলে রাখার স্বল্পতার কারণে কিন্তু তারা এখন গরু কিনতেছে না, হয়তো পরবর্তীতে কিন্তু তারা হয়তো গরু কিনবেন। তবে সবকিছু মিলিয়ে চট্টগ্রামে যেই গরুর সংকট হওয়ার কথা ছিল সেটা
এটা কিন্তু হবে না। জেলার বিভিন্ন জায়গা থেকে কিন্তু আসলে পর্যাপ্ত পরিমাণে গরু আছে। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে এই বছর চট্টগ্রামে কোরবানির সংখ্যা হচ্ছে যে 9 লাখ, কিন্তু এখানেও 35,000 গরুর কিন্তু সংকট ছিল। তবে বিভিন্ন জায়গা থেকে আসলে যে পরিমাণ গরু এসেছে তাতে কিন্তু সংকট হওয়ার কথা নয়। আরেকটা বিষয় জানিয়ে রেখে সেটি হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু খুবই সচেষ্ট এবং এখানে কিন্তু সিএমপির কমিশনার কিন্তু নির্দেশনা দিয়েছেন প্রতিটি মোড়ে মোড়ে সাদা পোশাকে, এবং একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু আসলে সজাগ দৃষ্টি রেখেছেন যাতে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। তবে সর্বোপরি আসলে সবাই চাচ্ছেন একটি ভালো গরু দিয়ে আসলে পশু দিয়ে তারা কোরবানি করবেন, হয়তো 2-1 দিনের মধ্যে কিন্তু এই বাজার জমে উঠবে বলে মনে হয়। এই ছিল মাহবুবা আমার কাছে সর্বশেষ তথ্য গরুর বাজার নিয়ে। ধন্যবাদ আপনাকে। সিলেটে উজানের ঢলের প্রভাব বেড়ে যাওয়ায় কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে কুশিয়ারা নদীর পানি এখন 3টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, তবে সামান্য কমেছে সুরমার পানি। অব্যাহত রয়েছে বৃষ্টিপাত। আবহাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী গেল 24 ঘন্টায় 32 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ভারত থেকে নেমে আসা ঢল আর টানা বৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর এলাকার 10টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে আতঙ্কে রয়েছেন হাওড়া নদী পাড়ের বাসিন্দারা। এছাড়া স্থলবন্দরের পাশ দিয়ে কয়েকটি খালে বয়ে যাওয়া হাওড়া নদী দিয়ে অস্বাভাবিকভাবে পানি ঢোকার কারণে তলিয়ে যাচ্ছে উপজেলার কয়েকটি গ্রামের জমি ও রাস্তাঘাট। এদিকে ভারী বৃষ্টিপাত না হওয়ায় ও পাহাড়ি ঢল কমে আসায় সুনামগঞ্জের নদ নদীর পানি ধীরগতিতে বাড়ছে। 24 ঘন্টায় সুরমা নদীর পানি মাত্র 1 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। পাওনা টাকা চাওয়ায় খালাতো বোনজামাইয়ের হাতে হত্যার শিকার হন ইয়াসিন নামের এক যুবক। রোববার রাতে যাত্রাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ইয়াসিনের পরিবার জানান, হোটেল বিক্রির টাকা চাইতে গেলে আলামিনের সঙ্গে কথা কাটাকাটি হয় তার। এক পর্যায়ে হত্যাকারী আলামিন দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে তাকে। পরে ইয়াসিনকে ঢাকা মেডিকেল আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ভুক্তভোগীর স্ত্রী জানান, কিছুদিন আগে হোটেলটি বিক্রি করা হয় ভগ্নিপতি আলামিনের কাছে। হোটেলের বাকি 10,000 টাকা নিয়ে অনেকদিন ধরেই ঘোরাচ্ছিলেন ইয়াসিনকে। ছাড়বেন, তুই আমার হসপিটালে নে, হ্যাঁ আমার নিয়ে আমার রক্তটা বন্ধ করে, এই কথা কয়ে এই লুটটা পড়ছে। আমি ওরা ধরতে যাবো, এর ভিতরে ওর হাজব্যান্ডটা আসতে আসতে আমার মারণের লেগে। পরে সব লোক, অনেক লোক আবার ভিতরেও ঢুকে গেছে, বাহিরেও আসছিল। পরে হেরা দৌড়াদৌড়ি করে বাহিরে আনছি, অটো রিক্সা নিয়েছি, নেওয়ার পরে পাই নাই। পরে মেন রাস্তা আইছি, আমি রক্তটা একটু বন্ধ করেন, এই জায়গায় হসপিটালে কইছি। হেরা বলে পারবো না, এই জায়গায় যদি রক্তটা বন্ধ করতো হয়তো বাঁচাইতে পারতাম। কিশোরগঞ্জে পানিতে ডুবে 2 শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা হলেন সদর উপজেলার 4 বছর বয়সী ওবায়দুল্লাহ ও পাকুন্দিয়া উপজেলার 5 বছর বয়সী মাহাদ। সম্পর্কে দুজন মামাতো ফুপাতো ভাই। গতকাল সন্ধ্যায় সদর উপজেলায় ঘরের পাশে গর্তে পড়ে যায় তারা। পুলিশ ও পরিবার জানায়, বিকেলে মাহাদ ও ওবায়দুল্লাহ খেলতে বের হয়। অনেকক্ষণ হয়ে যাওয়ায় তাদের খুঁজতে বের হলে ঘরের পাশে গর্তে 2 শিশুকে ভেসে থাকতে দেখা যায়। পরে কিশোরগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ইকরা ট্রাভেল এজেন্সির মালিক ইমরান মাহমুদ, যিনি মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে মানুষ পাঠানোর নামে জাল ভিসা সহ ভুয়া বিমানের টিকিট ধরিয়ে দিচ্ছে সাধারণ মানুষের হাতে। এতে সহায় সম্বল হারিয়ে পথে বসেছে পরিবারগুলো। টাকা ফেরত চাইলে উল্টো হুমকির শিকার হয়েছে ভুক্তভোগীরা। পঞ্চগড় প্রতিনিধি মোহাম্মদ হারুনা রশিদের রিপোর্ট, জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। পঞ্চগড় সদর উপজেলার জগদল সদরংপাড়ার শিক্ষার্থী রিফাত হাসান 2023 সালে এসএসসি পাশের পর ইতালি যাওয়ার আশায় বাড়ির গরু জমি জমা বিক্রি করে 3 দফায় 14,50,000 টাকা তুলে দেন ইকরা ট্রাভেল এজেন্সির মালিক ইমরান মাহমুদের হাতে। আর এখন সহায় সম্বল হারিয়ে তিনি বাড়ির পাশের নদীতে বালু শ্রমিক। 4 থেকে 500 টাকা রোজগারি ভরসা যার পরিবারটির। রিফাতের মতোই সদর উপজেলার হোসাইন, হাবিবুর, সুমন এবং লিমনকে ইতালি এবং দুবাই পাঠানোর নামে প্রায় 34 লাখ টাকা হাতিয়ে নিয়েছে ইমরান মাহমুদ। মামলা করেও টাকা ফেরত না পাওয়ায় প্রতিনিয়ত যেতে হচ্ছে থানা আদালতে। কেউ কেউ আবার বাড়িতে থাকতে পারছে না দেনাদারের অত্যাচারে। দুবাইতে যে জাল ভিসা দিয়েছেন এটা প্রমাণ তো আমরা পাই গেলাম, এখন কি করবেন? তখন আরো বললো যে এইবার আপনাদেরকে ইতালি পাঠাবো। 3 ধাপে 14.5 লাখ টাকা দেই। এখন আমার পরিবার একদম নিঃস্ব হয়ে গেছে। বাধ্য হয়ে আমি
দিন মজুরির কাজ করি এখন। কাগজপাতি দিল, আমরা বিমান বন্দরে গেলাম, তখন এখান থেকে আমাদেরকে ঘোরা দিতেছে, তখন বলতেছে ভুয়া এটা। সব কিছু ভুয়া। যখন আমরা ওনাকে বলি তখন বলে যে তোমার এটা আসে না, এটার কারণে তুমি অনলাইনে পাচ্ছ না, তুমি কিছুদিন ওয়েট করো। এভাবে আশ্বাস দিয়ে রাখতো। এইভাবে আমরা 3-4 মাস আমাদের ঢাকায় রাখছি। সন্তানদের বিদেশে পাঠাতে বিভিন্নভাবে ধার দেনা করে করুণ পরিণতি এখন ভুক্তভোগী পরিবারগুলোর। আদরের সন্তানরা এখন দিনমজুর, এমনটাই বলছেন তরুণদের বাবা মায়েরা। আমার এখন কিচ্ছু নাই, আমি পথের ভিখারির মতো হয়ে গেছি। আমার স্বামী টেনশন করতে করতে অসুস্থ হয়ে গেছে। তামান বলে ভুয়া, বিমান বন্দর নিয়ে গেছি, যাই না, ওখান থেকে ঘুরে দিস। ইমরান মাহমুদ একদম বিশ্ব সিটার মানে সিটার, আবার ফের হুমকি দাতাও। আমার ছেলেকে যদি নিতে না পারে তাহলে আমাকে টাকাটা ফেরত দেবো এখন। এদিকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। মামলার তদন্ত অব্যাহত আছে। মামলার তদন্ত সাপেক্ষে যথাযথ প্রতিবেদন বিজ্ঞ আদালতে দাখিল করা হবে। ন্যায্য বিচার এবং পাওনা ফিরে পাবে পরিবারগুলো, শাস্তি হবে প্রতারকের, এমনটাই আশা ভুক্তভোগী পরিবারগুলোর। লামিয়া তানজিন মাহমুদ, RTV। সকালের সংবাদে পর্যন্ত, মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।